পতাকা কি? পতাকা তা নয় যেটা আপনি মনে করেন। আমার কথা আপনার বিশ্বাস করার দরকার নাই, কারো কথাই বিশ্বাস করতে আমি বলছি না। আপনি নিজের চারপাশে যা দেখেন, আমার অনুরোধ যে শুধু সেটা সততার সাথে বিবেচনা করবেন। জাস্ট বি ট্রু টু ইয়োর সেলফ। 18 বছরের তরুণ বলবে যে পতাকা হলো একটা স্বাধীন দেশের প্রতীক। তো স্বাধীন দেশে আপনার কেন প্রয়োজন? কারণ আপনার জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রয়োজন আছে যেটা একটা স্বাধীন রাষ্ট্রের সরকার ছাড়া কেউ দিতে পারে না। ধরেন যে আপনার স্বাস্থ্য রক্ষার জন্য সরকার কিন্তু নেসেসিটি না। আপনি বেসরকারি হাসপাতালে যেতে পারেন, এমনকি মাদ্রাজ ব্যাংকেও যেতে পারেন যদি পয়সা থাকে। শিক্ষার জন্য সরকার কিন্তু অ্যাবসলিউট নেসেসিটি না। চাইলে আপনি আপনার সন্তানকে ক্লাস 1-এই সিঙ্গাপুরে পাঠিয়ে দিতে পারেন, পারেন না? কিন্তু আপনার জমির মামলা করার জন্য দেশে কোনো বেসরকারি আদালত নাই, কোনো ইন্ডিয়ান আদালত নাই, কিংবা আপনার নিরাপত্তা মীমাংসা করার জন্য কোনো বেসরকারি পুলিশ নাই। মানে এমন কিছু ফাংশন আছে যেটা শুধু রাষ্ট্র করতে পারে। এই ফাংশনগুলো হলো রাষ্ট্রের মনোপলি। যেমন আপনি আপনার নেতা নির্বাচন করবেন, এটা শুধুমাত্র একটা স্বাধীন রাষ্ট্রেই করা যায়। এগুলো একদম বেসিক কথা, সবাই জানে। আমি শুধু বলছি যে আপনি যখন একটা রাষ্ট্রের কাজ বিবেচনা করেন, সেই ফাংশনগুলো বিবেচনা করবেন যেটা শুধু রাষ্ট্রই দিতে পারে। আপনার পয়সা বানানোর স্বাধীনতা তো পাকিস্তান আমলে ছিল, ব্রিটিশ আমলেও ছিল, মুঘল আমলেও ছিল, ভালোভাবেই ছিল। আপনি যে বেতন পান কাজ করে, এটা তো সরকারের জন্য না, পান আপনার নিজের কষ্টের জন্য। আপনার বরং বিবেচনা করা উচিত আদালতের কাছে গেলে আপনার সুবিচার পাওয়ার সুযোগ কেমন। কারণ এই আরবিট্রেশন শুধুমাত্র আদালত দিতে পারে। আমার অনুরোধ, আপনি কিছুক্ষণের জন্য কল্পনা করেন যে আপনি 1971 সালের 8ই মার্চে আছেন। টু দ্য বেস্ট অফ ইউর নলেজ অ্যান্ড এবিলিটি আপনি পূর্ব পাকিস্তানের সাথে আজকের বাংলাদেশের তুলনা করবেন। ঠিক আছে? আপনার কি নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে? না, নাই। ফ্র্যাঙ্কলি স্পিকিং, 1970-এর নির্বাচনে আওয়ামী লীগ জিতেছে, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা হয় নাই। ইনফ্যাক্ট এ কারণেই বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়েছে বললে খুব ভুল হবে না। কিন্তু আপনার নেতা নির্বাচন করার প্রসেসটা অন্তত আছে। মানে আপনার একটা ফেয়ার ইলেকটোরাল প্রসেস অন্তত আছে, হুইচ ইজ নট ট্রিভিয়াল বাই দ্য ওয়ে। 1970-এর নির্বাচনে ভোট ডাকাতি হয়েছিল, এটা কিন্তু শিয়াতুম মুজিবরাও কমপ্লেন করে না। অবশ্য নায়ক ফারুক বলেছিলেন যে তারা নির্বাচনে অল্প স্বল্প শেখ মুজিবই করেছিলেন, কিন্তু তখনও দেশের পুরো নির্বাচন ব্যবস্থাটা বাকশালী হয় নাই, যেহেতু শেখ মুজিব তখনও নির্বাচন করার সুযোগ পান নাই। আজকে আপনার দেশে কোনো ইলেকটোরাল প্রসেসও অবশিষ্ট নাই। 90% মানুষ যে ভোট দেয় না, সেই না দেয়া ভোটেরও কোনো স্যাংটিটি নাই। শেখ হাসিনা আপনাদের ভোটের অধিকার তো খেয়ে ফেলেছেনই, আপনার ভোট না দেওয়ার অধিকারও ক্ষুণ্ণ করেছেন। কারণ তিনি এমন এক ভোট ডাকাত যে এখন বলে বেড়াচ্ছেন যে 40% ভোট নাকি কাস্ট করা হয়েছিল। আপনার কি সুবিচার পাওয়ার অধিকার আছে? আমি এখন পর্যন্ত শুনি নাই বা পড়ি নাই যে 1970 সালে কোনো বিচারক পয়সা খেয়ে রায় লিখত। দেখেন, এক বিচারকের সাথে আরেক বিচারকের রায় পার্থক্য থাকবে, সেই আমলেও সেটা নিশ্চয়ই ছিল, এখনও আছে। কিন্তু পয়সা খেয়ে রায় লেখা, আপনি খাড়ায় যান আমি বসায় দিব, দিস ইজ এ হোল নিউ লেভেল। 1970 সালে কেউ এই ধরনের বিচারপতির কথা শুনেছেন বলে আমার মনে হয় না। তো আজকে কি অবস্থা? আমার কথা বিশ্বাস করার দরকার নাই। যে কোনো মামলা নিয়ে পুরান ঢাকাতে লোয়ার কোর্টে যাওয়ার অনুরোধ করছি। সুবিচার পাওয়ার দরকার নেই। আপনি যদি ঘুষ ও তদবির ছাড়া কোনো একটা মামলা শুরু থেকে শেষ করতে পারেন স্বাভাবিক গতিতে, আপনি মারা গেলে আপনার কবরকে আমি স্মৃতিসৌধ বানিয়ে দেবো ভাই। আপনি মানুষজন অলি আল্লাহর মাজার বলে জিয়ারত করবেন। পৃথিবীতে এর চাইতে কোনো খারাপ জায়গা আমি নিজের জীবনে দেখিনি। আই সোয়ার টু গড, ইবলিস, বাটপার এবং ধান্দাবাজের এরকম ঘনবসতি
আপনি মনে হয় হাবিয়া দোজকেও পাবেন না। বিচারকদের কথা নাই বা বললাম। পুরা দেশ লাইভ টেলিভিশনে দেখছে যে আলমগীর সাহেব 28শে অক্টোবর পল্টনে মঞ্চে আছেন, ভাষণও করেছেন একটু সময়। কিন্তু পুলিশের অভিযোগে বলা হচ্ছে যে তিনি প্রায় 1 কিলোমিটার দূরে এবং লাখখানেক মানুষকে টপকে প্রধান বিচারপতির বাসার মেইন গেটে লাত্থালাত্তি করেছেন। এই মিথ্যা বাংলাদেশের বিচারপতিরা প্রতিনিয়ত কগনিজেন্সে নেয়। এর চেয়েও হাস্যকর মিথ্যা কথা তারা কগনিজেন্সে নিয়ে বিচার করে। অফিসিয়াল রায়, জামিনের রায়, একটা বিচারপতি কোনো ইনভেস্টিগেশনের আগেই লিখে দিচ্ছে যে ভাঙচুর বিএনপি করেছে। তিনি এই ব্যাপারটা জেনে ফেলছেন। এই দেশের বিচারপতিরা বিচারের আগেই মাসের পর মাস নিরপরাধ মানুষকে জেলে আটকে রাখে। বিচারকদের কাজ হলো রাষ্ট্রের পীড়ন থেকে ইন্ডিভিজুয়ালকে বাঁচানো, আর আমাদের বিচারকরা হলো রাষ্ট্রীয় পীড়নের সবচাইতে বিশ্বস্ত হাতিয়ার। বাংলাদেশের বিচারকদের অবিচার যারা আপনারা ফেস করেননি, তারা কোনোদিনও জানবেন না যে সেসব পরিবারের এক একটা রাত কতটা লম্বা হতে পারে। ক্ষুদিরাম পূর্ব ও পশ্চিম বাংলার বাঙালিদের কাছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মিথিক্যাল ফিগার। তো তার ফাঁসি হয়েছিল কেন? সে ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ডকে খুন করতে চেষ্টা করেছিল। কখনো জিজ্ঞেস করেছেন যে ডাগলাস কিংসফোর্ডকেই কেন সে খুন করতে চেয়েছিল? কারণ এই ম্যাজিস্ট্রেট খুবই কড়া শাস্তি দিতেন। আজকের বাংলাদেশে কোন ম্যাজিস্ট্রেট বা বিচারকটা এই ডাগলাস কিংসফোর্ড থেকে ন্যায়পরায়ণ আমি জানি না। এরা তো ঘুষ খায়, মিথ্যা বলে, মিথ্যা লেখে। যাদেরকে এরা শাস্তি দেয় তাদের চেয়ে কোন দিক দিয়ে এরা ভালো? আমার কথা বিশ্বাস করেন না। যে লোকটা আদালতে প্রতিদিন যায় তাকে জিজ্ঞেস করেন। বাংলাদেশের যে কোনো আদালতে যত অবিচার ও যত রকমের পাপ হয়, আইড বি ভেরি সারপ্রাইজড, শুধুমাত্র ফিজিক্যাল অ্যাসল্ট বাদ দিলে পৃথিবীতে এমন কোনো খারাপ জায়গা আছে কিনা যেখানে এরকম অবিচার প্রতিনিয়ত হয়। কিন্তু আপনারা এই অবিচারের কথা বলতে পারবেন না, আদালত অবমাননার ভয়ে। একটা বিচারপতি পয়সা খেয়ে আপনার বিপক্ষে রায় লিখে দিলে আদালত অবমাননা হয় না, কিন্তু আপনি বলে দিলেই সেটা আদালত অবমাননা হবে, মামলা হবে। বাংলাদেশকে বলা হবে স্বাধীন ও সার্বভৌম, কিন্তু সেই দেশে আপনার সত্য কথা বলার স্বাধীনতা নাই। 120 বছর আগে আপনি অ্যাটলিস্ট ক্ষুদিরামের বীরত্ব ও আত্মত্যাগের কথা শনাক্ত করতে পেরেছিলেন। আজকে কোনো করাপ্ট বিচারপতিকে যদি আজকের দিনের কোনো ক্ষুদিরাম হত্যা করতে চেষ্টা করে, কালকেই তাকে হয় জঙ্গি না হয় পাগল বলা হবে। বেনালিটি অফ ইভিল নামে একটা ফ্রেজ আমরা আজকাল ব্যবহার করি। এই কথাটার সবার আগে ব্যবহার করেছিলেন হানা আরেন্ট। বেনালিটির কোনো বিশ্বাসযোগ্য বাংলা আমার মাথায় আসে না। গতানুগতিকতা বলতে পারেন, ইংরেজিতে সামথিং ভেরি কমন বিকজ ইট ল্যাক্স অরিজিনালিটি। হানা অ্যাডলফ আইখম্যানের ওয়ার ক্রাইম বিচার কভার করতে গিয়ে একটা বই লিখেছিলেন। ওই যে আর্জেন্টিনা থেকে যেই ওয়ার ক্রিমিনালকে ইসরায়েলে ধরে নিয়ে এসে বিচার করা হয়েছিল, সিনেমাও আছে বেন কিংসলি। তো আইখম্যান কি মানসিকভাবে অসুস্থ ছিল? মোট 6 জন সাইকিয়াট্রিস্ট পরীক্ষা করে বলেছিলেন যে তিনি পুরোপুরি সুস্থ। হানা খেয়াল করেছিলেন যে আইখম্যানের মধ্যে কোনো ধরনের পাপবোধ নাই। লক্ষ লক্ষ মানুষ হত্যা করেও তার কোনো দুঃখ নাই। হানার মতে আইখম্যান অল্প বুদ্ধির, খুবই সিম্পল মাইন্ডেড মানুষ, হাই স্কুলে পাশ করতে পারেন নাই। তিনি কোনো জেমস বন্ড সিনেমার সুপার ভিলেন ছিলেন না। আর আইখম্যানের দৃষ্টিতে তিনি শুধু চাকরি করছিলেন এবং তার প্রসিজার রক্ষা করছিলেন। তার দায়িত্ব ছিল ইহুদিদের হত্যা করা, তাই তিনি মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে অপরাধ হলো কোথায়? বাংলাদেশে যে কোনো বিচারকের সাথে আপনি কথা বলেন, সে ঠিক এই এক্সকিউজই দেবে। এই যে হাজার হাজার নিরপরাধ মানুষ জেলে আটক, এগুলোর মধ্যে কোনো পাপবোধ নাই, আই ক্যান গ্যারান্টি। এগুলো বলবে যে তারা আইন রক্ষা করছে, অমুক ধারা তমুক ধারা মেনটেইন করছে। এই জিনিসটাকেই হানা বেনালিটি অফ ইভিল বলেছিলেন। যে কোনো খারাপ কাজকে আপনি যদি একটা নিয়মিত কার্যধারা বানিয়ে ফেলেন, যদি একটা ইউনিফর্ম পরে পাপ করেন,
এরপর আসলে আপনার মধ্যে আর কোনো পাপ বোধ থাকে না, তখন আপনি শুধু চাকরি করেন। যেই রিটায়ার করবে এগুলি আবার দেখবেন যে এই এত বড় দাড়ি রেখে একদম সুফি হয়ে গেছে। রাষ্ট্রে ভায়োলেন্সের মনোপলি পুলিশকে কেন দেয়া হয়? যেন নিরপরাধকে বাঁচাতে গিয়ে পুলিশ অপরাধীর বিরুদ্ধে ভায়োলেন্স প্রয়োগ করতে পারে। আপনার পুলিশ কি করে? তার কাজই হলো নিরপরাধকে পীড়ন করা আর অপরাধীর সাথে ব্যবসা করা। বিএনপির প্রায় 25,000 কর্মী জেলে। তাদের অপরাধ কি? তারা গণতন্ত্রের জন্য রাস্তায় নেমেছিল। বাচ্চা বাচ্চা ছেলে জেলে পচে পরীক্ষা দিতে পারছে না, মামলা চালানোর জন্য গ্রামে জমি বিক্রি করে দিচ্ছে। ভয়ঙ্কর অবস্থা। বহু ছেলের কাহিনী শুনলে আপনি চোখে পানি ধরে রাখতে পারবেন না। আনবিলিভেবল পার্সোনাল স্যাক্রিফাইস। এই দেশে কোনো প্রধানমন্ত্রী নাই, আছে প্রধান চোর। সেটা শেখ হাসিনা, যে আপনার ভোটাধিকার চুরি করেছে। বাংলাদেশে বসে কথাটা বলেন, আপনি জেলে যাবেন। কিন্তু শেখ হাসিনা যে আপনার ভোটাধিকার চুরি করেছে, সেই অপরাধে তার কিছুই হবে না। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, কোন বিচারে 1971 সালের 8ই মার্চ থেকে আজকে আপনি বেশি স্বাধীন? আপনার কি আপনার নেতা নির্বাচন করার স্বাধীনতা আছে? না, নাই। আপনার কি সুবিচার পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। আপনার কি সুরক্ষা পাওয়ার স্বাধীনতা আছে? না, নাই। কোন বালটা আপনার আছে? 71 সালে অন্তত আপনার সত্য বলার অধিকারটুকু ছিল। ডোন্ট ইউ সি ইট? আজকে আপনার সেটাও নাই। পৃথিবীর ইতিহাসে মানুষের জন্য আবিষ্কার করা সবচেয়ে বড় ড্রাগস কি জানেন? আপনার পতাকা। ইয়েস, ইয়োর ফ্ল্যাগ। খোদা তাআলা আপনাকে মানুষ হিসেবে যে বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছিলেন, তার প্রত্যেকটা আপনি খোয়াই দিয়েছেন পতাকা সওদা করে। 1971 আপনি অন্তত কনসেনসাস বিল্ড করতে পেরেছিলেন, যে আপনি পরাধীন বলতে পেরেছিলেন। আজকে আপনি ইন এফেক্ট পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে অনেক বেশি পরাধীন, কিন্তু এটা বলতে পারবেন না। যখনই আপনি এই সত্যটা বলবেন, প্রথম আলো বলবে যে আপনি দেশদ্রোহী, আর মুজিব কোড বলবে যে আপনি রাজাকার। পতাকা হলো সেই খেলনা যেটা আপনার হাতে ধরায় দিয়ে শেখ মুজিব এবং শেখ মুজিবের মেয়ে আপনার চোখের সামনে আপনার দেশকে লুট করেছে, আপনি কিচ্ছু বলতে পারেন নাই। এই লুটপাটের পোস্টার বয় হলো শেখ মুজিব, আর টুল হলো আপনার পতাকা। মনে রাখবেন, এই পতাকা আপনার স্বাধীনতার প্রতীক না, আপনার সাবজুগেশনের টুল। অস্ট্রেলিয়াতে একটা পোষা প্রাণীর যে অধিকার আছে, আপনার নিজের দেশে মানুষ হিসেবে সেই অধিকারটুকুও নেই। আপনি যে অ্যাকচুয়ালি পরাধীন এবং বিশ্রীভাবে পরাধীন, কেন সেটা বলতে পারছেন না? কেন ডাগলাস কিংসফোর্ডকে হত্যা করতে চাইলে আজকে আপনাকে কেউ ক্ষুদিরাম বলবে না? আপনার হাতে একটা পতাকা ধরিয়ে দিয়ে বোঝানো হয়েছে যে তোমরা কিন্তু স্বাধীন মামুনি। আপনারা গালের মধ্যে লাল ও সবুজ লিপস্টিক দিয়ে দাগাদাগি করবেন, এটাই আপনার স্বাধীনতা। তারপর খুবই গর্ব হবে যে আপনারা স্বাধীন। হেই, আমরা হ্যাপি, আমরা হ্যাপি, আমরা স্বাধীন। ইউ ফাকিং মোরনস। কখনো প্রশ্ন করেছেন স্বাধীনতার সুফল কেন চোর ও বাটপাররা ডিসপ্রপোর্শনেটলি বেশি পায়? কেন যেই লোকটা যুদ্ধ করে প্রাণ দিল, তার চাইতে যে সুটকেস গুছিয়ে পালিয়ে গেল, তার মর্যাদা বেশি? কেন? Your flag is the biggest gaslighting tool ever invented. পাঞ্জাবিদের চেয়ে অনেক বড় লুটেরা হলো আপনার নিজের জাতির মানুষ। কিন্তু আপনারা ফাইট করতে পারছেন না, কারণ আপনার একটা পতাকা আছে। এই খেলনা আপনার হাতে ধরায় দিয়ে আপনাকে বলা হয়েছে যে তোমার আর কি চাওয়ার থাকতে পারে। আপনি যে স্বাধীনতা পান নাই, বরং দিয়ে এসেছেন, এটাও বলতে পারেন নাই। স্বাধীনতা কোনো সম্ভাবনার সেলিব্রেশন না, ইট হ্যাজ টু বি এ রিয়েল থিং। এর সুফল আপনাকে পেতে হবে, আপনার সন্তানকে পেতে হবে। পৃথিবীর প্রায় সব জাতির একটা পতাকা আছে। কুর্দিদের নিজস্ব কোনো রাষ্ট্র নাই, কিন্তু 4টা পতাকা আছে। স্বাধীনতা কি আছে? স্বাধীনতা আপনাকে কোনো পার্লামেন্ট দেয় না, কোনো মিলিটারি দেয় না। মোস্ট সার্টেনলি টুঙ্গিপাড়ার কোনো বাটপার কোনোদিনও আপনাকে স্বাধীনতা দিতে পারবে না। আপনার হৃদয় আপনাকে স্বাধীনতা দেয়।
স্বাধীনতা কোনো কন্ডিশন না, এটা একটা স্টেট অফ মাইন্ড। যেদিন মানুষ পরাধীনতায় থাকতে পারে না, যেদিন মানুষ কনভিন্সড হয় যে গোলামের চেয়ে মৃত্যু ভালো, মানুষ সেদিন স্বাধীন হয়। আপনারা গোলাম কারণ পতাকা নামক খেলনাটা আপনাদের হাতে ধরায় দিয়ে বোঝানো হয়েছে যে বেতন হলো আপনার আল্লাহ, বেতন আপনাকে বাঁচিয়ে রাখবে, বেতন পেলে সব সমস্যার সমাধান আপনি করে ফেলবেন। যতক্ষণ না আপনার মনে হবে যে এই গোলামির থেকে আপনার মৃত্যু ভালো, ততক্ষণ পর্যন্ত আপনাকে পরাধীন থাকতে হবে। মনে রাখবেন, যেই মানুষটা পরাধীনতায় থাকতে রিফিউজ করে, যার কাছে পরাধীনতার চেয়ে মৃত্যু ভালো, কেবল তারাই স্বাধীন হয়। বাকিরা শুধু পটপট করতে শেখে। কুকুর বিড়ালের যেরকম ডাক আছে, ওই রকম এক একটা ডাক তারা শেখে, ৭১, ১৯০০ এসব বলতে শেখে। স্বাধীন আপনাকে হতে হবে। আর যখন আপনি স্বাধীন হবেন, তখন বাংলাদেশ স্বাধীন হলেও হতে পারে।